আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, পরাজিত ইসরায়েলকে মানতে হচ্ছে দ্বিরাষ্ট্র সমাধান। এরপর জানিয়ে দিব হামলা চালিয়ে বাইডেন বললেন যুদ্ধ চাই না। এদিকে তুরস্কে ইসরায়েলি মোসাদের আরো 7 সদস্য আটক। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে যুদ্ধের মুনাফাখোর মনে করে 90%-রও বেশি মানুষ। এরপর জানিয়ে দিব সর্ববৃহৎ সমন্বিত কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশন, 28টি দেশে মোসাদের হাজার হাজার গুপ্তচর শনাক্ত করেছে ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব রাজনীতি থেকে ইমরান খানকে সরিয়েছে যুক্তরাষ্ট্র ও সেনাবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। পরাজিত ইসরায়েলকে মানতে হচ্ছে দ্বিরাষ্ট্র সমাধান। ফিলিস্তিনে গাজা এবং হামাসকে নিয়ে পশ্চিমা নয়া উপনিবেশিকতাবাদীদের বৃহৎ মুশকিলে পড়েছে। তারা যা পরিকল্পনা করেছিল তার কিছুই কিন্তু সফল হতে পারেনি। সারা পশ্চিমা বিশ্বে, এমনকি আমাদের দেশ ভারতও জায়নবাদী প্রচারণায় বিশ্বাস করত যে ইসরায়েলি সেনা, বিমান ও স্থল বাহিনী অপরাজেয়। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই ছিন্নহীন। সব আরব দেশগুলি মিলেও ইসরায়েলের সঙ্গে পেরে উঠবে না। আর অতীতে মার্কিন ও ব্রিটেনের সহায়তায় ইসরায়েল বারে বারে আরব দেশগুলোর উপর হামলা চালিয়েছে। আর 1966 সালেও বেশ কয়েকটি আরব দেশ মিলেও শেষ পর্যন্ত পরাস্ত করতে পারেনি ইসরায়েলকে। বরং ইসরায়েল জেরুজালেম সহ বিস্তীর্ণ এলাকার দখল নিয়েছে। ছোট্ট অবরুদ্ধ উপত্যকা গাজায় ইসরায়েল মার্কিন ও ব্রিটেনের মদদে যে বর্বরতম যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে, শুক্রবার তা 120 দিন অতিক্রম করেছে। অর্থাৎ 7 অক্টোবর 2023 শুরু হওয়া এই যুদ্ধ এখন 4 মাসে পড়েছে। কিন্তু বৃহৎ দুই পশ্চিমা পরাশক্তির মদত সত্ত্বেও ইসরায়েল সামান্য গাজাকে পদানত করতে পারেনি। হামাস মুজাহিদরা তাদের প্রতিরোধ চালাচ্ছে এবং আশ্চর্যজনকভাবে ইসরায়েলি সেনা ও নৌবাহিনী ব্যাপক ধ্বংস সাধন করেছে। ইতিমধ্যেই হাজার হাজার মারাত্মক আহত ইসরায়েলি সেনা তেল আবিবের হাসপাতালগুলিতে ভর্তি রয়েছে। আর ইসরায়েলি সেনাদের মৃত্যুর সংখ্যা ক্রমশ ফুলে ফেঁপে উঠছে। হামলা চালিয়ে বাইডেন বললেন যুদ্ধ চাই না। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার প্রতিশোধ নিতে ইরাক ও সিরিয়ায় অন্তত 85টি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, এসব স্থাপনা ইরানের অভিজাত বাহিনী IRGC ও তার সঙ্গে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহার করত। শুক্রবার যুক্তরাষ্ট্রের এই হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন বলে জানা গেছে খবর আল জাজিরার। হামলার সত্যতা নিশ্চিত করে একটি বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না, কিন্তু কোনো মার্কিন নাগরিককে ক্ষতি করলে তার জবাব অবশ্যই দেওয়া হবে। বিবৃতিতে বাইডেন বলেন, গত রোববার জর্ডানে IRGC সমর্থিত গোষ্ঠীর ড্রোন হামলায় 3 মার্কিন সেনা হারান। শনিবার সকালে আমি ডোভার এয়ারফোর্স বেসে সেসব সাহসী সৈন্যের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে অংশ নিয়েছিলাম। তাদের প্রত্যেকের পরিবারের সঙ্গে কথা বলেছি। মার্কিন প্রেসিডেন্ট জানান, বিকালে আমার নির্দেশনায় ইরাক ও সিরিয়ায় একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। স্থাপনাগুলো IRGC ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে ব্যবহার করত। বাইডেন আরো বলেন, আজ আমাদের প্রতিক্রিয়া দেখানো শুরু হলো। এটি আমাদের পছন্দমতো সময় ও স্থান অনুযায়ী অব্যাহত থাকবে। এদিকে ইরাক সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তেহরান। ধারণা করা হচ্ছে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে তারা। তবে যে কোনো হামলার চূড়ান্ত জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত বলে গত বুধবার হুঁশিয়ারি দিয়েছিলেন IRGC প্রধান হুসাইন সালামি। তুরস্কে ইসরায়েলি মোসাদের আরো 7 সদস্য আটক। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে তথ্য সরবরাহের সন্দেহে 7 জনকে আটক করেছে তুরস্ক। শুক্রবার 2 ফেব্রুয়ারি এক তুর্কি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। রয়টার্স জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানিয়েছেন, তুর্কি পুলিশ ও দেশটির MIT গোয়েন্দা সংস্থা ইস্তাম্বুল ও ইজমিরে যৌথ অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে তারা ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর অফিসে তদন্ত করে সন্দেহভাজনদের গ্রেফতার করে। এর আগেও তারা মোসাদের গুপ্তচরদের চিহ্নিত করে আটক করেছিল। রয়টার্স আরও জানিয়েছে, তুরস্কের পশ্চিমা মিত্র ও কিছু আরব দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করলেও হামাসকে তারা স্বাধীনতাকামী সংগঠনই মনে করে। উল্লেখ্য, এর আগে তুরস্ক ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছিল, তুরস্ক সহ ফিলিস্তিন কিংবা ফিলিস্তিনের বাইরে কোথাও যদি হামাসের কোনো সদস্য হামলার শিকার হয় তবে এর পরিণতি ভালো হবে না। সূত্র মিডল ইস্ট মনিটর।
যুক্তরাষ্ট্রকে যুদ্ধের মুনাফাখোর মনে করে 90%-এরও বেশি মানুষ। 2023 অর্থবছরে যুক্তরাষ্ট্রে বিদেশে সামরিক সরঞ্জাম বিক্রি 2022 অর্থবছরের তুলনায় 16% বৃদ্ধি পেয়েছে, যা 238 বিলিয়নের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। চায়না মিডিয়া গ্রুপ সিএমজির আওতাধীন সিজিটিএন এর পরিচালিত একটি বৈশ্বিক অনলাইন জরিপ অনুসারে বিশ্বে প্রায় 93.88% উত্তরদাতা বিশ্বব্যাপী উত্তেজনা সৃষ্টি করা এবং যুদ্ধের উস্কানি দিয়ে মুনাফা অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের নিন্দা করেছে। 2023 অর্থবছরে যুক্তরাষ্ট্র পোল্যান্ডের কাছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, জার্মানির কাছে অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল এবং ইউক্রেনের কাছে ন্যাশনাল অ্যাডভান্স সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বিক্রির অনুমোদন দেয়। জরিপে উত্তরদাতাদের 92% আঞ্চলিক উত্তেজনা এবং অশান্তি বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছে এবং তাদের 91.98% বিশ্বাস করে যে যুক্তরাষ্ট্র বিদেশে অস্ত্র বিক্রি বাড়িয়েছে, যা বিশ্বশান্তির বিরুদ্ধে। একজন সিজিটিএনএ নেটিজেন বলেছেন, যুক্তরাষ্ট্র অন্য দেশে অস্ত্র বিক্রির ওপর জোর দেয়, যা কেবল অর্থের বিষয়ে চিন্তা করে, হতাহতের বিষয়ে কখনোই নয়। 2023 অর্থবছরে শুধু বিদেশের সামরিক বিক্রির পরিমাণ নয়, 2024 অর্থবছরে মার্কিন প্রতিরক্ষা বাজেটও $886 বিলিয়ন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিশ্বব্যাপী উত্তরদাতাদের প্রায় 90% উদ্বিগ্ন যে আমেরিকা বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতার একটি নতুন রাউন্ড শুরু করতে পারে। 94.81% মানুষ বিশ্বাস করে যে যুক্তরাষ্ট্র বিদেশে সামরিক বিক্রি তার বৈদেশিক নীতির সাথে গভীরভাবে জড়িত এবং অন্যান্য দেশে জবরদস্তি ও নিয়ন্ত্রণ করার জন্য যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। বিশ্বে এমন কোনো সংঘাত নেই যেখানে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নয় এবং তাদের আর্থিক, সামরিক ও রাজনৈতিক আধিপত্য বিশ্ব শান্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। একজন সিজিটিএন নেটিজেন একথা বলেছেন। সর্ববৃহৎ সমন্বিত কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশন, 28টি দেশে মোসাদের হাজার হাজার গুপ্তচর শনাক্ত করেছে ইরান। ইসলামিক প্রজাতন্ত্র ইরান বিশ্বের 28টি দেশে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হাজার হাজার এজেন্টকে শনাক্ত করেছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের গুপ্তচর সংস্থাগুলোর বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে এটি ছিল সর্ববৃহৎ কম্বাইন্ড ইন্টেলিজেন্স অ্যান্ড কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশন। বিবৃতিতে বলা হয়েছে, সিরিজ আকারে গোয়েন্দা, পাল্টা গোয়েন্দা, আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ইসরায়েলি গুপ্তচর শনাক্ত করার অভিযান পরিচালিত হয়েছে, যার মাধ্যমে অনন্য এবং অভূতপূর্ব তথ্য লাভ করা সম্ভব হয়েছে। ইরানের এই গোয়েন্দা অভিযানের মাধ্যমে অত্যন্ত গোপন এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার তথ্য যেমন হাতে এসেছে, তেমনি হাতে এসেছে অস্ত্র তৈরি কারখানা ও দখলদার ইসরায়েলের কৌশলগত বেসামরিক শিল্প কারখানার তথ্য। এই বিবৃতিতে বলা হয়েছে, মোসাদে যে হাজার হাজার গুপ্তচরকে শনাক্ত করা হয়েছে তারা প্রধানত এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশে তৎপর। তবে কোন কোন দেশ ইসরায়েলি গোয়েন্দাদের শনাক্ত করা হয়েছে বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি। বিবৃতিতে অবশ্য বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন প্রদেশে এ ধরনের গুপ্তচরদের তৎপরতা রয়েছে। এসব গুপ্তচরের মধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কেউ কেউ নিরাপত্তা নজরদারিতে রয়েছে। এর পাশাপাশি বিদেশে অবস্থানরত কিছু ইরানি নাগরিকও মোসাদের সঙ্গে যুক্ত রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। সূত্র পার্স টুডে। রাজনীতি থেকে ইমরান খানকে সরিয়েছে যুক্তরাষ্ট্র ও সেনাবাহিনী। কমন ড্রিমস ভেনেজুয়েলার নির্বাচনে বিরোধীদের প্রার্থিতা বাধাগ্রস্ত করার প্রেক্ষিতে গত সপ্তাহে দেশটির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্বরাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট এবং তার প্রতিনিধিদের পদক্ষেপ গণতান্ত্রিক বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তার এবং প্রার্থীদের এই বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া বারবাডোসে স্বাক্ষরিত চুক্তিগুলির সঙ্গে অসঙ্গতিপূর্ণ। 2019 সালে ভেনেজুয়েলার উপর প্রথম তেল নিষেধাজ্ঞা আরোপ করার পর যুক্তরাষ্ট্র অক্টোবরে বারবাডোসে মাদুরের প্রশাসনের সাথে স্বাক্ষরিত একটি চুক্তির স্বীকৃতি স্বরূপ ওপেক সদস্য দেশটির জন্য ত্রাণ মঞ্জুর করেছিল, যাতে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুমতি দেওয়া এবং একটি সুষ্ঠু রাষ্ট্রপতি নির্বাচনের শর্তাবলী নির্ধারণ করা অন্তর্ভুক্ত ছিল। এই সবই আমাদের পাকিস্তানে নিয়ে আসে, যেখানে প্রমাণগুলি জোরালোভাবে মার্কিন নেতৃত্বাধীন শাসনের দ্বিমুখী আচরণকে তুলে ধরে। যুক্তরাষ্ট্র পাকিস্তানে কারিশম্যাটিক, প্রতিভাবান এবং ব্যাপক জনপ্রিয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের পতন ঘটিয়েছে, যিনি তার বিশ্ব ক্রিকেটে অসামান্য অবদান এবং জনগণের সাথে তার নিবিড় সম্পর্কের জন্য বিখ্যাত। খানের জনপ্রিয়তা, স্বাতন্ত্র্য এবং বিপুল প্রতিভা তাকে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্যবস্তু করে তোলে, যা মার্কিন নীতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। এমন জনপ্রিয় নেতাদের প্রতি বৈরী। ইমরান খানের অপরাধ ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরপেক্ষ সম্পর্ক বজায় রাখতে চাওয়া। কিন্তু মার্কিন